তোর নাগাল বুইরা ব্যাটারি নিয়ে আমি সংসার করতে চাইলে তোর কপাল ভালো, তোরেই আমি তালাক দেবো। এরকম করে ও মৌখিকভাবে আমাকে 30 বার প্লাস মনে করেন এই 8 মাসে তালাক দিয়ে ফেলছে। আমি মেয়ারটা জানি না ভাই, মেয়ে মানুষ দিলে যদি হয় তাহলে অনেক আগেই আমার তালাক দিয়ে দিছি ভাই। আমি বললাম তো আমি তোরে তালাক দেই নাই, ও দিছে, ও দিলে সেটা হয় কিনা এটা আমি জানি না ভাই। তো এটা আপনার পরামর্শ নিতে হবে তো কারো কাছ থেকে। আমি ভাই এখন আমি শিওর না, আমি জানি না, যদি হয়ে থাকে তাহলে ও আমার অনেক আগেই 3 মাস আগেই ও আমাকে মৌখিকভাবে তখন থেকে তালাক দেওয়া শুরু করছে, তালাক হয়েও গেছে। এটা আমার এলাকার সবাই জানে, আমার পরিচিত লোক যারা তারাও জানে। সো এইখানে আর ও আমার ওয়াইফ অনেক আগে থেকে মিস হয়ে গেছে। এত কথা দরকার নাই, খালি এনে কই যে জায়গায় খার রইছি আমার মা এনে বহা, আমি আর অনসি দেয়া তর্ক করে যায় যে আমার এনে একটা থাপ্পড় দিছে, একবারে আমার ফালিয়ে দিছে পরে আমার মায় মনে করেন একবারে করে হাল দিছে যে তুমি এটা কি করলা। এবং অনেকে বলছে আলম হাসানের সংসারটি ভেঙে গেছে। আমি বলবো এখানে একটি উদাহরণ দিয়ে বলবো, এখন বর্তমানে যুগে সংসার ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে মেয়ে এবং মেয়ের মার প্রলোভনে পড়ে এখন বর্তমানে শতকরায় 90% সংসার ভেঙে যাচ্ছে মেয়ের মার কারণে। আমরা সেই কথাগুলো আজকে জানবো আলম হাসানের কাছ থেকে। আলম হাসানের সংসার কি আসলেই ভাঙছে নাকি ভাঙে নাই সেটা জানবো। আলম ভাই, জি, আপনার ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই রিউমারটা ছড়িয়েছে আপনার সংসার ভেঙে গেছে, কতটুকু সত্য? এটা ভাই আসলে সত্য বলতে অনেকে ভাবতেছে যে এটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিংবা পেজ ওঠানোর জন্য আমি এই কাজ কিংবা ওই কাজ করতেছে। আমি ভালো না, এটা অনেকের ধারণা, ঠিক আছে সবই মানলাম, কিন্তু এরকম আসলে কিছুই না। আপনি যেটা বলছেন, প্রশ্ন করছেন, এটা সঠিক এবং সত্য। সংসার নেই, সংসার ভেঙে গিয়েছে। ও এখান থেকে ভালোভাবে বাসার থেকে গেছে, যাওয়ার সময় আমার সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে যাওয়ার পরে আমাকে ব্লক করে দিয়ে ওইগুলো আমার নেওয়ার তো চেষ্টাই করেছে, তো নোটিফিকেশন আসার পর সাথে সাথে আমি চেঞ্জ করে নেই। ও এখান থেকে যাওয়ার পর নিজেও পেজ খুলছে, বোনেরও খুলে দিছে, এবং ও বারবার লেখে যে এই আইডিতে ঢুকেন আমার ভিডিও পাবেন, এইখানে গেলে আমার ভিডিও পাবেন। কিছুক্ষণ আগেও একটা পোস্ট দিয়েছে যে এখান থেকে লাইভ পারতেছি না, এই আইডিতে ঢুকবেন। আমার শাশুড়িকে একবার আমি বলছিলাম যে মা আমার জন্য দোয়া করবেন, আপনাদের টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, আল্লাহ যেভাবে রাখছে অনেক ভালো আছি, আমার মাসে এত টাকা ইনকাম হয়। তারপরে আমার শাশুড়ি বললো আর একটা পেজ খুলে দাও। আবার তার একটা বড় মেয়ে যেটা বিয়ে দিছে তাকেও পেজ দাঁড় করে দিতে বলছে, তো আমি পেজ তখনও খুলে দেয় নাই, ওনারও পেজ দাঁড় করে দেয় নাই। আমার শাশুড়ি এখান থেকে ওরে নিয়ে যাওয়ার সময় বললো যে ওরে এই পর্যন্ত মোবাইল চালানো বিয়ের পরেই বন্ধ, কারণ ওর মোবাইলের বিষয়ে ওর পরকীয়ার কয়েকবার হাতে নাতে আমি ধরছি। আমার শ্বশুর খুব ভালো মানুষ, সবসময় বুঝাইছে, ওরে ধমকাইছে, কিন্তু আমার শাশুড়িটার নামে বাড়িঘর এই থাকার কারণে সবসময় মনে করেন আমার হ্যাডম দেখে গেছে। তার মানে হ্যাঁ, আমি যে কথাটা বলেছি, ওই দিন আমার বাড়িতে, হ্যাঁ ওই দিন মেয়ের মার কারণে আচ্ছা সংসার ওই ভেঙে দিন যে যায়। নিয়ে গেছে আমার শ্বশুর আসছে একবার শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চুপচাপ বসে রয়েছে। রমজান মাস, মিথ্যে কথা বলবো না, আমার মা ওনাদের বারবার বলছে যে খাবার খাওয়ার জন্য, ওনারা খায় নাই, খুব রাগ করে আসিল, কারণ জানে যে ওনার মেয়ের সাথে আমরা আলাদা হয়ে যাবো। তো আমিও কোনো কথা বলি নাই। সকালবেলা আমার শ্বশুর ভালোভাবে আমার বুঝিয়ে রাইখে বলে গেছে যে ওর তো মাথায় সমস্যা বাবা, আর ও তো জানোই বেশি বাড়াবাড়ি করে, সো ওরে নিয়ে যাই, ও একটু চিকিৎসক, মনটা ভালো হোক। হ্যাঁ, আমার কাছ থেকে টাকাও নিয়ে গেছে 2000। শর্মিলা যার বাপের বাড়ি থাকে, একটা সুতাও যদি প্রয়োজন হয় আমার ফোন দেয় যে সুতা লাগবো 10,000 টাকা আমার পাঠানো, আমি ওরে কিন্তু 10,000 জায়গায় 11,000 প্লাস পাঠিয়ে দিই। এরকম মানে এক কথায় ওর এভরিথিং যখন যেটা প্রয়োজন ওইটাই দিই। তো আমার শ্বশুর তখনও বলছে যে নিয়ে যায়, 5 দিন পরে তুমি নিয়ে আইসো, কিংবা এই আমি আইনা দিয়ে রাখে যামনি। আমার শ্বশুর বিষয়টা পরে জানে কিনা আমি জানি না। আমার টিকটক ব্লক কইরা, তারপরে ফেসবুক ব্লক কইরা, হ্যাঁ পেজ উঠানির মনে করেন ধান দেয়, একটার পর একটা মানে সিনক্রেট আমাকে নিয়ে ইস্যু তৈরি করতেছে। আপনারা দেখছেন যে বলছে আমি নাকি তাকে দিয়ে ভাইরাল হয়েছি। আমি কাকে দিয়ে ভাইরাল হইলাম ভাই বলেন? আমি যখন থেকে পেজ চালাই, ভিডিও চালাই, আমার মনে হয় তখন ওই রকম পেজ ছিল না। আমার টাকা কামাই করার ইচ্ছা থাকলে আমি অন্য কোনো অনন্য উপায় ব্যবহার করে অনেক টাকা ও আরও বেশি উপার্জন আচ্ছা, করতে পারতাম। তাহলে আলম ভাই, আমরা একটু আপনাকে দাঁড় করাই। তাহলে কি আমরা ধরে নিতে পারি আপনার শাশুড়ির কারণে আপনার সংসারটা ওই দিন ভেঙে যাওয়ার ওই দিন আমার শাশুড়ি এনে বেশি ক্যাটর করছে। আমার শ্বশুর যেদিন আইছে, তো আমার শ্বশুর নীরবে শুনতেছে, আমিও শুনতাছি। পরে আমার শ্বশুর যাই আমার শাশুড়িরে শাসন করছে, বেশি ক্যাটর করে দেখে, যেটা সত্যি কথা, লিগ্যাল জেনুইন। কারণ এখানে ডিভোর্সের কথা হইলেও উঠলেও আমার মুখ দিয়ে আমার শ্বশুর শাশুড়ি কাউকে বলি নাই যে আমার ডিভোর্স দিব, কিন্তু এই সর্বশেষ মুহূর্তে ফাইনাল পর্যায়ে আমি মনে করেন বাধ্য হয়ে গেছি, আমি পারি নাই। কারণ একটা মেয়ে তার জামাইকে প্রত্যেকটা জায়গায় অপমান করে,
5-6 বার আমার গায়ে হাত তুলছে, আমাকে মৌখিকভাবে 30 বার প্লাস আমাকে তালাক দিয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গার অপোজিট পাশে আমার মা ঠিক এই বিছানায় বসা, তর্ক করে যায় ওই জায়গায় আমার এমন জোরে একটা থাপ্পড় মারছে। এটার উত্তর আমি, আপনি ভালো একটা পয়েন্ট বলছেন। তো মেয়েদের ক্ষেত্রে এটা হয় কিনা, আমার সাথে আমি রেগুলার সংসার করছি, আমি ওর মা বাবাকে সবসময় বলছি, মাকে, যে এই বিষয়ে এই ঘটনা আমার আশেপাশে সবাই জানে এবং আমার ফ্রেন্ড সার্কেলও জানে। হ্যাঁ, তো এইসব কারণে আমি বারবার বলছি যে আব্বা ও যখন আমাকে তালাকি দেয়, ফোন ব্যবহার করলে এটা এটা করে, তাহলে আমার সংসার করা সম্ভব না। আমি সবাইরে বলছি, এভাবে বলছি। আর আপনি যেটা বলছেন, আমি জানি না মেয়েদের পক্ষে তালাক রাইট কিনা, হয় কিনা। ও কিন্তু ওর আগের জামাইরে নিজে তালাক দিছে, ওর এবং ওর মা, এই দুজনে মিলা। প্রত্যেকটা মা বাবাই চাই তার মেয়ে সংসার করুক, ভালো থাকুক। আমার শ্বশুর সবসময় চাইছে, আমি রক্ষা করার বিষয় না, আমার মা বাবাই সংসারটা এতদিন টিকিয়ে রাখছে, ওর আর আমার দাম্পত্য জীবন। ও আমার মায়ের সাথে আলাদা হয়েছে, আমার মা বাবা ওর এক ফোঁটা পানিও খায় দেখে নাই ওর হাতের। সো ও যেখানে আলাদা হয়েছে, ধরলাম আমার মা বাবা ভালো না, ভালো না থাকলেও তো প্রত্যেকটা মেয়ে চায় যে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে মিলামিশে থাকি। এমন না যে আমি আমার ওয়াইফকে না খাওয়াই রাখছি, কিছু দেই নাই, হ্যাঁ, আমি তাকে টর্চার করছি, এরকম কিছু। যদি টর্চার করে থাকি, খারাপ কিছু করে থাকি, তাহলে তো আমার আশেপাশের লোকজন আছে অথবা যাদের সাথে চলছি ফিরছি একসাথে, তাদের সবারই জানার কথা। এরকম যদি পান যে আমি তাকে টর্চার করছি না সে আমাকে টর্চার করছে। শুধু এখানে আরেকটা বিষয় ক্লিয়ার, এই ভিডিওটা যদি এই শর্মিলার আত্মীয় স্বজন, বিশেষ করে ওর যে বোনের শ্বশুর বাড়ি, ওর মামা, ওর নানি এবং ওর ফুবু যারা আছে এবং আশেপাশের সবাই জানে ওর মন মানসিকতা, সেন্স, মাইন্ড সেট আপ কেমন, আর কোন মেয়েরে কোন জায়গায় থেকে কোন মন মানসিকতা থেকে আমি সারা দেশের মানুষের সামনে কিভাবে আমি প্রেজেন্ট করছি। আমার বোর্ডারে আমি সবার সামনে ভালো দেখাইছি, ভালো জানাইছি, ভালো বুঝাইছি। এখন সবাই বলবো যে আমারে তালাক দিছে, আমারে মারছে, কেন সংসার করছি। আপনারা এখন বলতেছেন আমি কেন, আমার সাথে কেন হবে, এরপরে কেন আমি বিয়ে করব, কেন ওকে ছেড়ে দেবো। তাহলে আমি তো চাইছি তার সাথে সংসার করার জন্য, তাকে ভালো রাখার জন্য। আমি যে তাকে ডিভোর্স দেবো, আমি কোন জায়গায় এই কথাটা উল্লেখ করছি কেউ এই বাংলাদেশে বলতে পারবে? কিন্তু সে কাইন্দা কাইন্দা মেলা জায়গায় মনে করেন কথাগুলো বলতেছে, ওর কথা বলার কারণে আমি বাধ্য হয়ে আমাকে কথা বলতে বাধ্য হতে হয়েছে। আপনি যে বারবার বলছেন যে আপনাকে সে কয়েকবার মারছে বা আপনার গায়ে হাত তুলছে, আমরা তো জানি একজন ছেলের কাছে নারী একেবারে দুর্বল। নারী একটা ছেলের সাথে কখনোই মারামারি করে কুলে উঠতে পারবে না। তুমি কেমনে করে ওর গায়ে হাত তোলা? আমার আব্বাই আমার মাইরে এত শাসন করছে, এত মারছে। সত্য কথা, গরিব মানুষ, আগেকার মানুষ, আমার আব্বাই না দাদারা বহুত দেখছি, এটা প্রায় গ্রামে হয়েছে। আমার মায়ের জীবনের লাইফে এখন পর্যন্ত চিন্তা করে নেয় আমার মা দাদি নানিরা যে জামার গায়ের হাত তুলবো। আমি ওর সাথে খারাপ কিছুই করছি, আমি খারাপ, আমি ভালো না, তাই ও কি আমাকে 4 দিন আমার মারতে পারে, আমার গায়ে হাত তুলতে পারে? আমি যা মনে হয় তাই করছি। আমার শ্বশুর শাশুড়ি আছে, ওই বাড়ির ভাড়াটি আছে, এই ঘটনা সত্য কিনা ওনাদের যাইয়া প্রশ্ন করেন। আর যদি ওনাদের মনে সৎ সাহস থাকে, উনি ওনার বাড়ির আত্মীয় স্বজন নিয়ে ওনারে নিয়ে যান, রিল্যাক্সে আসে, আমি কোনো অপমান করুম না, কিছুই করুম না। এটা যেন ক্লোজ হয়ে যায়, এরপর আর পসিবল না। এগুলো পড়ে গেছে লুবে, টেয়ার লুবে। আমি যখন কইছি যে এত টাকা কামাই, এত টাকা ইনকাম, হ্যাঁ যাইয়া মনে করেন কীভাবে আমার পেজ নিব, ইউটিউব নিব, চুরি করে নিয়ে গেল। আবার একটার পর একটা পেজ খুলতেছে, ফেসবুক আইডি 4টা, পেজ 3টা অলরেডি খুলছে যে আইডি। আচ্ছা, তো আপনি যে ফেসবুক, এটা হচ্ছে আপনার যে পেজগুলো নিয়েছে এটা চুরি করে নিয়েছে, আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন চুরি করে নিয়েছে, সেগুলোকে আপনি উদ্ধার করতে পেরেছেন কিনা? ও যখন তখন দুপুর 1:30 বাজে আমারটায় সমানে নোটিফিকেশন আসা শুরু করছে। তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি, আমি ভাবছি যে এটা হয়তো ফেসবুক কিংবা ইউটিউবের রুলস অনুযায়ী এটা আসতে পারে। পরবর্তী দেখি যে যেগুলো আমার মেইনই, এগুলো কেউ জানে না, আমি শুধু ও ছাড়া আর কেউ জানে না। তখন মনে করেন ফট করে উঠে যায়, আমি যে চেক দিছি যে সিমটা আছে কিনা, তাইলেই বুঝতে পারুন। পরে দিয়ে সিম নাই, টাকা নাই, সিম নিয়ে চলে গেছে। কারণ ওরা আমি বলছি যে একটা সিমের ভিতরে এত টাকার ডকুমেন্ট, এত টাকার এত কিছু আছে। কিন্তু দেখেন আল্লাহর কি কাম, আমার ব্লক করে দেয়, ওইটা দেওয়া করতে পারে নাই, কিন্তু ও নিজেভাবে আমাকে ব্যবহার করতেছে, ইউজ করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি এগুলা উদ্ধার করতে পারছি যে তাড়াতাড়ি সিমটা উঠাইছি, উঠে আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড যা ছিল সব মনে করেন আমি এই যে চেঞ্জ করে নিছি। আর যখন আমি সিম উঠাইতে গেছি তখন বারবার আমার সিমে কল দিতে গেছি যে এখন অ্যাক্টিভ আছে কিনা, কারণ অ্যাক্টিভ থাকলেও কার্যক্রম শুরু করছে চেঞ্জ করার। তো পারে নাই দেখে, নোটিফিকেশন আইসে দেখে ওই সময় সফল হইতে পারে নাই। আমি ওইগুলো স্ক্রিনশটও রেখে দিছি। সো আমার ওই যে পেজে গেলে স্ক্রিনশটগুলো পাবেন যে নোটিফিকেশনগুলো আসছে। এই যে আপনাদের পেজের কথাটা আপনি বলছেন, এইটা নিয়ে অনেকে বলছে এটা আপনাদের নতুন একটা হিউমার বা নতুন একটা কন্ট্রোভার্সি, আপনারা নতুন পেজ দাঁড় করানোর জন্য আপনারা একটা হিউমার ছড়াচ্ছেন। ভাই আমি মাপ চাই, আমি খুব সরি। আমি রিউমার কিংবা নতুন পেজ দাঁড় করান আমার এটা কোনো চিন্তা ভাবনা নেই। আমার অনেকগুলা পেজ, অনেকগুলা চ্যানেল, আর আমি ভিডিও এটা আমার কথা না, এটা আমার কথা না। ভালো হয় ভাই, এমনি ভালো ভিউ হয়, আমিও জানি আপনারাও জানেন। আমার ভাই এই ধরনের নিজের মান সম্মান বিলিয়ে দিতে আমার পেজ উঠানোর কিংবা ওর পেজ উঠিয়ে দেওয়ার আমার কোনো এখানে মানে হয় না। ও আর পেজ উঠানোর চেষ্টা করতেছে আমাকে ইউজ করে ভাই।
এটা আমার কথা না, এটা আপনি ওই ভিডিওর কমেন্টগুলো আপনি দেখেন তো ভাই নাকি? কমেন্টের উত্তরটা বলি আমি। হ্যাঁ, যাকে বাংলাদেশের কোটি কোটি একটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত সহজ সরল ভালো জানে, ভালো দেখাইছি, এখন যদি তাকে আমি বলি যে এই মেয়ে এই বিষয় এই ঘটনা, এই দেশের কেউ সেটা বিশ্বাস করবে না। শুধু বিশ্বাস করবে ওর আত্মীয় স্বজন, ওর ফ্যামিলির লোক, ওর বাড়ির আশেপাশে যারা আছে, ওর বাড়ির ভাড়াটিয়া এবং আমার বাড়ির আশেপাশে যারা আছে। এছাড়া আর এই চরম সত্যটা কেউ জানেও নাই, কেউ দেখেও নাই, কেউ বিশ্বাসও করবো না। এই যে আজকে তো আপনি চরম সত্যটা আপনি বলে দিলেন, আপনার স্ত্রী আপনাকে 30 বারের বেশি তালাক দিছে, তাহলে তার সাথে আপনি কিভাবে এক ছাদের নিচে সংসার করলেন? এতবার তালাক দেওয়ার পরেও বারবার আমার শ্বশুরকে বলছি আব্বা ও আমার তালাক দিছে, এই ঘটনা আমার শ্বশুর বারবার আমাকে বুঝাইছে, ওরে শাসন করছে, যেটা সবচেয়ে বড় চরম সত্য। তাহলে কি আপনার স্ত্রী হালাল ছিল না আমি ভাই এটা কইতে পারবো না। হারাম ছিল? আমি ওরে তালাক দেই নাই। তালাক দেওয়ার পরে তো আপনার হালাল আমি স্ত্রী না। আমি ওরে তালাক দেই নাই ভাই, উই নিজের থেকে আমাকে অনেকবার তালাক দিয়ে গেছে। হ্যাঁ তো অনেক আগে তালাক দিয়ে দিছে, তাহলে আপনি কেন তার সাথে সংসার আমি করলেন? এটা আপনি জানি না। কোন একটা আলেমের পরামর্শ কেন আমি নিলেন না? যতটুকু জানি পোলা মানুষ তালাক দিলে আপনার তালাক হয়, কিন্তু মেয়ে দিলে হয় কিনা এটা আমি জানি না। তবে যদি হয়ে থাকে তাহলে মনে করেন এটা অনেক আগে হয়েছে, আর আমার তালাক দেওয়ার প্রয়োজন নাই। এখন যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে গিয়া ওই যে আপনার দেনমোহরের টাকাটা, ওই টাকা ভাই আমি রেডি করে রাখছি তো অলরেডি। আপনি যখন তালাক দিয়েছে, আপনি কোনো আলেমের পরামর্শ নিচ্ছেন কিনা বা কোনো হুজুরের সাথে? আমি এটা কেমনে পরামর্শ নিবো? আমার মান সম্মান কেমন বিলিয়ে দিমু? তাহলে কি আপনি হালাল আমি চুপ ছিলাম, আমি হালাল হালাল হারাম আপনি বাঁচেন না? না। প্রিয় বন্ধুরা, আসলে আলম হাসান মানসিকভাবে অনেকটাই নার্ভাস। আমরা চাই না তাকে এই মুহূর্তে আরও নার্ভাস করতে। আলম হাসান বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার। যেই কথাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি একদম বাস্তব এবং বর্তমান সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ডিভোর্স দিতে হবে কোর্টের মাধ্যমে, এখন ওইটাও আইন চালু আছে। তো যাই হোক, আলম হাসান বর্তমান মানসিকভাবে আমি একটা জিনিস দেখাই ভাই আপনাদের। একটা জিনিস দেখাচ্ছে আমাদের আলম ভাই। কি ভাই এটা? এটা হচ্ছে ওর কাবিনের দেনমোহরের যে জিনিসটা, একটা নোটারির জিনিস, এটা আমার শ্বশুর বাড়ি দিছি। ওর পাসপোর্ট হয় নাই, আমি ওরে ভালোবাসি না, ও বলতেছে ওরে ডিভোর্স দিয়ে দিম, তালাক দিম। অথচ যে মেয়ে আমার 30 বার ডিভোর্স দিল, আর ইন্ডিয়া নিয়ে যাবো দেখে দেখেন এই কাবির নামাটা, যেখানে টাকা প্রয়োজন সেখানে ডাবল টাকা দিয়ে যেদিন পাসপোর্ট করতে গেছি তারপরে আমি দৌড়াদৌড়ি করে যে উঠে নিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত আমি ওরে তালাক কিংবা ডিভোর্স দেই নাই। কিন্তু বারবার আমাকে সবাই ডিভোর্সের ব্যাপারে ইন্সপায়ার করে গেছে, তারপরেও আমি দেই নাই, ধৈর্য ধরছি। আমার শ্বশুর, আমার মা বাবা, ওর অবর্তমানে মানে আমার মা বাবা তো কথা বলে না, কথা বলবো কি, মানে সবসময় সিনক্রেট করে কথা বলে, অপমান করে কথা বলে। সবসময় আমার ডাইকে বারবার বলছে যে আব্বা এই রাগ করো না, ঝগড়া করো না, ঠিক হয়ে যাবো, একদিন ঠিক হয়ে যাবো, সংসার জীবনে দুঃখ কষ্ট থাকেই। তো আমি তো তারে তালাক দিলাম না। আর আমি যদি কই যে তুই তোর বাপের বাড়ি জায়গা, তোর এই মেজাজ নিয়ে আমার সংসার করা সম্ভব না, কই তুই আমার নিয়ে করবি কি? কিন্তু আমার দরকার ছিল না, আমি উঠাইও নাই। আমি আনছিলাম ওর পাসপোর্টের বিষয়ের কারণে, যেহেতু সে আমার ওয়াইফ, আমি বাইরে যাব, দেশের বাইরে, তো ভাবছিলাম ওকে নিয়ে যাব। এখন কি এমন কাজ করছে যে আমি মনে করেন এখানে যাওয়ার পরে আমার ডকুমেন্ট চুরি করে নিয়ে গেলো? এটা আমি নয় ভাই, যে কোনো ছেলে মানুষেরই মাথা নষ্ট হয়ে যাবো গা। যাকে নিয়ে সংসার করছেন, যে আপনার সব কিছু জানে, যে সমস্ত কিছু চুরি করে নিয়ে বাসার থেকে চলে যায়। তো প্রিয় বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, বর্তমান যুগে শতকরা 90% সংসার ভেঙে যাচ্ছে মেয়ের মা মানে শাশুড়ির প্রলোভনে বর্তমান যুগে 90% সংসার ভেঙে যাচ্ছে। তো সেখান থেকে রেহাই পাওয়ার কি উপায় আছে আপনারা একটু ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাবেন। তো আজকের ভিডিওটি শেষ করব। জানি না এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় বা কাউকে কষ্টদায়ক কোনো কথাবার্তা বলেছি কি না। যদি কোনো কষ্টদায়ক কথাবার্তা বলে থাকি বা অন্যায় করে থাকি বা ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন।